আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? শামস চুল কেটে ফেলছা? ভালো আছেন? ওয়ালাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখন যে বাজে গরম পড়ছে, আমিও এই যে বড় বড় চুল এটা আগের মতো ছোট করে ফেলবো আর কি। অনেক গরম স্যার, রাখা যায় না। মাথা একদম ঘেমে যায়, বুঝছো? যে অনেক বেশি চুল থাকলে তখন ওরকম মাথা ঘাইমে পুরো অবস্থা খারাপ, তখন আরো ঠান্ডা লাগে এমন অবস্থা। ওকে, আমরা একটু ওয়েট করি 1 মিনিট, বাকি সবাই জয়েন করে নে। আমি স্ক্রিনটা শেয়ার করে নেই ওই টাইমের মধ্যে। তো অনেকদিন পর আমরা আবার লাইভ ক্লাস নিচ্ছি। আর তোমাদেরকে যে পিডিএফটা দিছি না চ্যাপ্টার 3 এর কোয়েশ্চেন পেপারের থেকে, ওরকম আলাদা করে চ্যাপ্টার 3 রিলেটেড যেসব কোয়েশ্চেন্স গুলি আসছে কোয়েশ্চেন পেপারে, ওই রিলেটেড তোমাদেরকে কোয়েশ্চেন গুলো এরকম অ্যাকুমুলেট করে দিছি। তো ওইটার আমি আজকে রাতে একটা প্লে লিস্টের লিংক দিয়ে দিব, যে আমি নিজেই ওই কোয়েশ্চেন গুলো সলভ করে দিছি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 18 পর্যন্ত। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 18 পর্যন্ত সলভ করা একদম সুন্দর মতো তোমাদের কাছে একটা প্লে লিস্টের ভিডিও পাবা, কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন সবগুলো এক্সপ্লেইন করা আছে। সো যেগুলাতেই তোমরা প্রবলেম ফেস করছো, হোপফুলি ওই ভিডিওগুলো দেখলে পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর না হলে পরে তো তাও আমরা এরপরে সলিউশন ক্লাসগুলো নিবই। যে বুকলেট সলভিং এর জন্য আমরা আলাদা একটা দিন ওরকম অ্যালোকেট করে রাখবো, যে রোজার মাসের মধ্যে যেই ব্যাপারটা বলছিলাম ওইটা সবাই এসে নেক, দেন আমরা আরেকবার ক্লিয়ার আপ করে নিব যে রোজার মাসের ক্লাসগুলো কিভাবে কি হবে। এন্ড ওই রকম নেক্সট মান্থ থেকে, যে এপ্রিল থেকে, আমরা একটা ডে অ্যালোকেট রাখবো ফর কোয়েশ্চেন পেপার সলভিং। ঠিক আছে, তো এটা আমি বলতেছি, সবাই আর ইয়ে হয়ে নেক, অ্যাড হয়ে নেক ক্লাসের মধ্যে, দেন আমরা এটা নিয়ে ডিসকাস করব। ভাইয়া ক্রিকেট খেলবা না? হ্যাঁ, ক্রিকেটের ওইটা মানাত ভাই বলে ফেলছিল, কিন্তু ব্যাপারটা হলো যে যেটা বললাম, যে এখন এই টাইমে যদি আমরা তোমাদেরকে ডাক দিয়ে নিয়ে যাই, এন্ড দেন তোমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি ওরকম ইনফেক্টেড হয়ে যায়, তো তখন আমাদের উপরে ব্লেম আসবে, বুঝছো? তো এর জন্য আর কি এমন টাইমে রিস্কটা নিতে চাচ্ছি ভাই না। আমরা 25 সাইডেতে খেলতে যাই। ওইটা তোমাদের রেসপন্সিবিলিটিতে তোমরা বের হও, কিন্তু আমরা টিচাররা যদি তোমাদেরকে ডাকায় নিয়ে আসি, বা কেউ যদি জানে যে আমরা টিচাররা তোমাদেরকে ওরকম নিয়ে গেছি খেলার জন্য, তো তখন ওখানের মধ্যে কেউ যদি কোনোভাবে ইনফেক্টেড হও বা কোনোভাবে অসুস্থ হও, তখন আমাদের উপর ব্লেম আসবে আর কি, বুঝছো? তো এর জন্য আমি চাচ্ছি না যে এমন একটা টাইমে রিস্কটা নিতে, যে বিকজ এমনিতেই করোনা যেমন আপরাইজিং অবস্থায় আছে, তো এর জন্য এমন টাইমে রিস্কটা নিতে চাচ্ছি না। সো এর জন্য ঈদের পর পর্যন্ত আমরা ওয়েট করব, ইনশাআল্লাহ তখন যদি কমে যায় দেন তখন আমাদের খেলা হবে। ওকে, আচ্ছা, সো অনেকজন আমাদের জয়েন করে ফেলছি, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা একদম লাস্ট ক্লাসে যে মোমেন্টাম রিলেটেড একদম লাস্ট লেকচারের মধ্যে কি পড়ছিলাম, সেফটি রিলেটেড উইথ কার্স, তাই না? যে এয়ার ব্যাগস, সিট বেল্টস এন্ড ক্রাম্পেল জোনস। তো এইগুলি রিলেটেড আমরা কি পড়ছিলাম, যে এই সেফটি ডিভাইস গুলি কিভাবে করে প্যাসেঞ্জার এন্ড ড্রাইভারদেরকে বাঁচায় যে ইনজুরি থেকে। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে তো আমাদের ইনজুরি হওয়ার অনেক বড় একটা রিস্ক থাকে, তো তাহলে ওইসব ইনজুরি থেকে কিভাবে করে বাঁচায় ওই রিলেটেড আমরা অনেক বড় একটা ডিসকাশন করছিলাম, তাই তো? যে কার সেফটি রিলেটেড আমাদের এই লেকচারের মধ্যে এই যে সিট বেল্ট, ক্রাম্পল জোনস এন্ড এয়ার ব্যাগস, হাউ দে অ্যাক্ট অ্যাজ দ্য সেফটি ফিচার্স, ওই ব্যাপারে আমরা কথা বলছিলাম। তো এখানের মধ্যে আমাদের মেইন ব্যাপারটাই কি ছিল, যে ইনক্রিজ দ্য ডিসিলারেশন টাইম, যে গাড়িটা তো ইভেন্চুয়ালি রেস্টে আসবেই, ঠিক আছে? যে গাড়িটা ইভেন্চুয়ালি রেস্টে আসবে, সো এখন কত লম্বা টাইম ধরে তার ডিসিলারেশনটাকে করানো যায়, দ্যাট ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ইন দ্য ইনজুরিজ। যে আমরা দেখছি কি, যে দোনোটা গাড়ির ইনিশিয়াল মোমেন্টাম সেম, ফাইনাল মোমেন্টামও সেম। যে ইনিশিয়ালি দোনোটা গাড়ি সেম স্পিডে মুভ করতেছিল, ফাইনালি তো আফটার এন অ্যাক্সিডেন্ট, যে কোন একটা কলিশনের পর ইভেন্চুয়ালি সে কি করবে, রেস্টে আসবে। সো ওভারঅল আমাদের কি হচ্ছে, দ্য চেঞ্জ ইন মোমেন্টাম এটা ফিক্সড। ওকে, চেঞ্জ ইন মোমেন্টামটা ফিক্সড, কিন্তু মেইন ডিফারেন্সটাই ক্রিয়েট করে দেয় কে, সেফটি ফিচার গুলি, টাইম অফ ডিসিলেশন। এক্সেলেন্ট, ওইটাই যে আমাদের সেফটি ফিচার গুলি কাকে এফেক্ট করে, তারা কিন্তু চেঞ্জ ইন মোমেন্টামকে বাড়াইতে পারে না বা কমাইতে পারে না, এইসব কিছু কাজ করতে পারে না। হোয়াট দে ক্যান ডু, দে ক্যান চেঞ্জ দ্য টাইম অফ ডিসিলারেশন। এই যে
এই টাইম অফ ডিসিলারেশনটা যত বড় হবে তখন কি যে মোমেন্টামের চেঞ্জটা ফিক্সড, কিন্তু এই চেঞ্জটা কি হবে অনেক লম্বা একটা সময় ধরে হবে। সো এখন আমরা ফোর্সের যে ডেফিনেশন জানি যে ফোর্স ইজ রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তো ওখানে যেই আমাদের বড় ব্যাপারটা আসে যে চেঞ্জ ইন মোমেন্টামটা যা ছিল তাই, এই যে এখানের মধ্যে চেঞ্জ ইন মোমেন্টামটা সেম, জাস্ট ডেনোমিনেটরটার মধ্যে কি আছে টাইম অফ ডিসিলারেশন, তাই না? সো ডিসিলারেশন যত লম্বা টাইম ধরে হবে তত ফোর্সের ভ্যালুটা কমে যাবে, ঠিক আছে? আর ডিসিলারেশন যত অল্প টাইম ধরে হবে তত ফোর্সের ভ্যালু কি হবে বেশি, আর ফোর্স যত বেশি ফিল করবে তত ইনজুরির পসিবিলিটি থাকবে। হ্যাঁ সুভা বলো। আচ্ছা, এমন হতে পারে যেমন নট ইউজিং সিট বেল্ট, তো এমন হতে পারে না যে ধরো বাড়ি খাইছে তো আবার বাউন্স ব্যাক করে আবার বাড়ি খাইছে, তো টাইমটা বেশি লাগবে না রেস্ট আসতে? এইটা একটা ব্যাপারটা হলো যে প্রথমেই তুমি যে ওই যে হার্ড পার্ট অফ দা কারের সাথে যখন নাকি ওরকম বাড়িটা খাবা তখনই তুমি যত বাজে লেভেলের একটা ফোর্স ফিল করবা, যে তখন যেমন ভাবে ইনজুর্ড হবে ওইটা মনে করো ওরকম টু এন্ড ফ্রো এরকম মুভমেন্ট হলো, ঠিক আছে ভালো কথা, কিন্তু ব্যাপারটা দেখো তোমাকে মেইন ব্যাপারটা কি বলতেছি সুভাই, এই জিনিসটা তুমি আরেকটু যখন বড় হবা তখন আরো বুঝবা, তাও আমি তোমাকে একটু বুঝানোর ট্রাই করি। যে ব্যাপারটা দেখো তোমার কোন একটা অবজেক্ট সামনে যাচ্ছিল, ঠিক আছে, এই যে মনে করো এটা হলো গাড়ির হার্ড পার্ট, এই যে আমার হাতটা যেখানে এটা হলো গাড়ির হার্ড পার্ট, তো এখন আমার কপালটা যে মনে করো উইন্ডশিল্ডের মধ্যে লাগবে, ঠিক আছে? তো এখন আমার থামতেছি কোথায় বলো তো? আমার কিন্তু মোমেন্টামটা জিরো হচ্ছে টার্নিং পয়েন্টে, যে আমি যখন নাকি যে এই যে ধাক্কা খেয়ে আবার যখন নাকি ফেরত আসলাম, দেখলা না যে আমি গেলাম হার্ড পার্ট অফ দা গাড়ির সাথে ধাক্কা খেলাম দেন আবার ফেরত আসলাম, এই যে আমি যে ফেরত আসবো তখন কি হচ্ছে অলরেডি কিন্তু আমি একবার রেস্টে চলে আসছিলাম, তাই না বলো সুভা? হ্যাঁ ভাইয়া। ইন অর্ডার টু মুভ ব্যাকওয়ার্ড, ঠিক আছে, যে তুমি সুভা দেখো তুমি সামনে যাচ্ছ, হ্যাঁ তুমি সামনে যাচ্ছ, তো তুমি সামনে যাইতে যাইতে দেন আবার পিছে আসবা কখন? তোমার সামনে যাওয়ার যে ফরওয়ার্ড ভেলোসিটিটা জিরো হইতে হবে, দেন তুমি ব্যাকওয়ার্ড ডিরেকশনে আবার ভেলোসিটি গেইন করে কি করবা ব্যাকওয়ার্ড মুভ করবা, তাই না বলো? সো তাহলে ওই যে তুমি ফার্স্ট টাইম যে রেস্টে আসতেছো যে ফরওয়ার্ড ভেলোসিটিটা যে জিরো হচ্ছে ওই সময়ই তো তোমার কি হচ্ছে টাইম অফ ডিসিলারেশনটা ভেরি ভেরি স্মল না, যে খুবই অল্প টাইমে তুমি কি করছো জিরো ভেলোসিটিতে চলে আসছো। সো তখনই তো চেঞ্জ ইন মোমেন্টামের ব্যাপারটা ওখানে মধ্যে কাহিনী করে ফেলবে, যে চেঞ্জ ইন মোমেন্টামটা সেম কিন্তু তুমি খুবই তাড়াতাড়ি রেস্টে চলে আসছো, তো এর জন্য তুমি অনেক বড় একটা ফোর্স ফিল করবা। বুঝতে পারছো ব্যাপারটা এখন? সো তাহলে এইটার জন্য যে যেটা এই যে সামনে যে দেন বাড়ি খেয়ে আবার পিছিয়ে আসলাম দেন আবার সামনে গেলাম, দ্যাট ডাজন্ট মিন যে আমার ডিসিলারেশন টাইম বাড়ছে, আমি কিন্তু অলরেডি ফার্স্টে সামনে যে ধাক্কা খেয়ে রেস্টে আসছি দেন আবার পিছিয়ে গেছি, যে এত বেশি ফোর্স, হ্যাঁ এত বেশি ফোর্স যে সে আমাকে আবার ধাক্কা দিয়ে পিছে ফেলাই দিছে, দেন আমি আবার পিছে যে আবার ধাক্কা খেয়ে এরপর আবার সামনে আসতেছি এমন। তো তাহলে দা অ্যামাউন্ট অফ ফোর্স ওখান থেকেই বোঝা যায় যে কত ইন্টেন্স লেভেলের ফোর্স এক্সপেরিয়েন্স করতে হইতেছে, তো তখন মাথা মুথা ফাইটে চোখ টোক ফাইটে অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর। হ্যাঁ ভাইয়া। ওকে, সো এরপরে এই যে সিট বেল্টস, ক্রাম্পেল জোনস এন্ড এয়ার ব্যাগস এইগুলার এক্সপ্লেনেশন গুলো আমরা লিখে রাখছিলাম, তাই তো? স্যার ওই যা বাউন্স ব্যাক করে ওইটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা নরমাল রিঅ্যাকশন ফোর্সই, যে ওখানের মধ্যে ওই যে ধাক্কা খেয়ে যে যখন নাকি আবার পুশ এন্ড পুল দেন কোন এরকম ধাক্কা খাওয়া এরকম সবগুলা ফোর্সই আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলবো বেসিক্যালি, ঠিক আছে? ইয়েস, ওইটা নরমাল রিঅ্যাকশন, যে কোন একটা কিছুর সাথে কন্ট্যাক্টে আসলে সে যে ওরকম বাড়ি দিবে। ব্যাপারটা খেয়াল করো, দেখো শ্রাবণ, আমরা যদি জাম্প করতে চাই, হ্যাঁ মনে করো আই ওয়ান্ট টু জাম্প আপ, তো এখন আমার উপরে জাম্প করার জন্য হোয়াট আই নিড টু ডু, আমার একটা ওয়েট আছে না নিচের দিকে, তো তাহলে ইয়েস ইন স্যার। অর্ডার টু জাম্প আপ আমার কিন্তু আমার নিজের ওয়েটটাকে কিন্তু ওভারকাম করতে হবে, তাই না? যে দ্য আপওয়ার্ড ফোর্স মাস্ট বি গ্রেটার দ্যান মাই ওয়েট, তাহলে যেন আমি কি করতে পারি লাফ দিতে পারি উপরে। বুঝতে পারছো ব্যাপারটা? তো তাহলে ইয়েস স্যার। আমি কিন্তু এর জন্য জাম্প দেওয়ার জন্য দেখো আমরা কিন্তু জায়গায় দাঁড়ায়, যে আমরা জাস্ট জায়গায় দাঁড়ায় আছি এমন এখান থেকে কিন্তু আমরা লাফ দিতে পারি না, আমাদের কি করতে হয়, আমাদের কিন্তু জাম্প দেওয়ার জন্য একটু নিচে হইতে হয়, দেন আমরা কি করি উপরে উঠতে পারি। হাও? আমরা নরমালি দাঁড়ায় আছি, এই যে নরমালি এমন দাঁড়ায় আছি, তখন
ওয়েট আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স হলো সমান সমান। ওকে, এখন যখন নাকি আমরা জাম্প করতে চাই উই বেন্ড আওয়ার নিজ, তাই না? আমরা নিটাকে একটু বেন্ড করে Yes, নেই, sir. হোয়াট হ্যাপেন্স, নিটাকে একটু বেন্ড করলে আমরা নিজের থেকে এক্সট্রা একটা ফোর্স দিতেছি গ্রাউন্ডের উপর নিচের দিকে। সো তাহলে গ্রাউন্ড কি করবে? আজকে আমাদের যে টপিকটা নিয়ে পড়বো নিউটনস লজ অফ মোশন। সো অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন কি হবে, আমি গ্রাউন্ডের উপর এক্সট্রা যতটুকু ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই করলাম, গ্রাউন্ড আমাকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স কি দিবে, উপরের দিকে রিঅ্যাকশন হিসেবে ব্যাক দিবে না? Yes, sir. তো Yes তাহলে ভাইয়া। ওই সময় ঠিক আছে যে আমি যে এই যে গ্রাউন্ডের উপরে যে এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করলাম, সো ওই সময় কি হবে, the normal reaction force becomes greater than weight and that is when we are able to jump। বুঝতে পারছো? আমাদের জাম্পের Yes, সময় sir. কিন্তু এরকম নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি হইতে হয়, ওয়েটের থেকে বেশি হইতে হয়, এমন টাইপের। সো এই যে যেটা বললা যে উইন্ডশিল্ডের সাথে বাড়ি খেয়ে যে এই যে আবার পিছিয়ে আসবো, সো তখন আমাদের ফোর্সটা অ্যাকচুয়ালি পিছিয়ে যে আসতেছে, এটা কিসের জন্য? বিকজ অফ দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স, যে আমরা আমাদের ফরওয়ার্ড ফোর্সটা এত বেশি দিছি যে সে আমাকে এত বড় একটা রিঅ্যাকশন ফোর্স দিবে, কি করবে, প্রথমে ফরওয়ার্ড ভেলোসিটিটাকে জিরো বানাবে, দেন আবার পিছে নিয়ে যাবে। এইগুলা ব্যাপারে এর জন্য বললাম যে তোমাদের ম্যাথস বি, পিওর ম্যাথস, এইগুলাতে একটা চ্যাপ্টার আছে কাইনেমেটিক্স। হ্যাঁ, কাইনেমেটিক্স চ্যাপ্টারটা যখন করবা তখন তোমাদের কয়েকটা আইডিয়া হবে। আমি জানি যে অনেকজন তোমরা একটু না বুঝে ম্যাথ করো, বুঝছো? এই অভ্যাসটা একটু একটু কি অনেক খারাপ। হ্যাঁ, অনেকজনই আছে ম্যাথে খুবই ভালো, বুঝছো? যে তোমাদের ব্যাচে আমি যদি বলতে বলি যে তোমাদের ব্যাচে ম্যাথে খুবই ভালো কে, তোমরা কয়েকজনের নাম বললা, বাট অনেকজনই আছে যে ম্যাথ তোমরা যে করো তোমাদেরকে জাস্ট কমান্ড দিয়ে দেয়, ইউ জাস্ট ফলো দা কমান্ডস। লাইক মনে করো বললো যে সলভ, ফ্যাক্টরাইজ, ঠিক আছে, সিম্পলিফাই, দেন ফাইন্ড এইটা ওইটা, ঠিক আছে, যেটা বলে তুমি ওইটা করো। কিন্তু কেন এটা করতেছো এই ব্যাপারটা তুমি যখন বুঝবা, দেন ইউ উইল বি আ ভেরি গুড ফিজিসিস্ট। ঠিক আছে, যে তোমার ম্যাথসটা কি, ম্যাথস হলো বেসিক্যালি ফিজিক্সের একটা টুল। ঠিক আছে, যে তুমি ফিজিক্স দিয়ে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলি তুমি কি করো, সলভ করো, যে রিয়েল লাইফ প্রবলেম গুলি তুমি সলভ করবা। বাট হোয়াট ইউ নিড টু ডু, তুমি ম্যাথসে যা যা জিনিস শিখছো, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ক্লিয়ার আইডিয়া। আচ্ছা, এই টাইপের সিচুয়েশন হচ্ছে, তো এমন টাইপের ম্যাথের ট্রিক বা এমন টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন আমাকে করতে হবে। ঠিক আছে, এই ডিসিশন মেকিংটা তুমি করতে পারবা তখনই যখন নাকি তুমি ম্যাথগুলি বুঝে করবা, যে কখন আমি সিম্পলিফিকেশন করি, কখন আমি ক্যালকুলাস, তো তোমরা মনে হয় এখনো করো নাই, তাই না? যে কখন আমরা ডিফারেন্সিয়েশন, কখন আমরা ইন্টিগ্রেশন, কোনটা কি করি, প্রত্যেকটারই আমাদের কি আছে, একটা রিজনিং আছে। প্রত্যেকটা জিনিসের এই রিজনিংটাই বোঝার জন্য আমাদের ফিজিক্স পড়া, বুঝছো? তো এই ব্যাপারটা। আচ্ছা, ওয়াসি একটা কথা বলছো যে একটা ভিডিওতে দেখছিলাম একজন নি বেন্ড না করে হাফ ফুট জাম্প করতে পারে। এইটা সে কি করে, সে কিন্তু নি বেন্ড করে নাই, সে জায়গায় দাঁড়ায় এত ফোর্স জেনারেট করা কখনোই পসিবল না। ইদার সে জায়গায় দাঁড়ায় কি করতেছে, হি ইজ ইউজিং হিজ হিলস। ঠিক আছে, মানুষের পায়ে যে হিল থাকে না, তো হিলটা দিয়ে সে ওরকম কি করতেছে, গ্রাউন্ডের উপর একটা ফোর্স এক্সার্ট করতেছে। বাট ওই তো হ্যান্ডটা মুভ করে, কি করে, হ্যান্ড মুভ করে। তোমাদের 2012 এর দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ভিডিও বের হয়েছিল, বুঝছো, যে তার এক একটা এক্সট্রিম কতগুলি যে স্কিলস, ঠিক আছে, সে কি করে, এয়ারে যে জাম্প করার পর অনেকক্ষণ সে কি করতে পারে, তার হাইটটাকে ধরে রাখতে পারে, যে সে যে লাফ দিছে বলটাকে হেড করার জন্য সে লাফ দিছে, সে অনেকক্ষণ ধরে তার জায়গাটাকে হোল্ড করে রাখতে পারে বাই ইউজিং হিজ হ্যান্ড, যে তার হাতটা দিয়ে সে তার সেন্টার অফ গ্র্যাভিটিটাকে ম্যানিপুলেট করে। খেলোয়াড়রা তো এগুলো বুঝে করে না, তারা কি করে, তাদের এটা ইনস্টিংক্ট যে হয়ে যায়, যে তারা জানে যে এমন করলে এমন হয়। বাট আমরা ফিজিক্স পড়ি, আমরা জানি যে কোন রিজনে এইটা সে অ্যাকমপ্লিশ করতে পারতেছে এন্ড কোন রিজনে আরেকজন এটা পারে না। বুঝতে পারছো, যে সে তার হ্যান্ড দিয়ে ওরকম কি করবে, সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে ম্যানিপুলেশন করবে, বুঝছো? তো ওইসব ব্যাপারে অনেক কিছু ডিসকাশন করা যায়, ওগুলো আমরা দেখবো। বাট আজকে আমাদের মেইন যে পড়ার টপিক, যেটা অলরেডি বলে ফেলছি, যে নিউটনস লজ অফ মোশন। তো এখন নিউটনের যে তিনটা ল আছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে, ফিজিক্স তো আমাদের মেইনলি দুইটা ব্রাঞ্চ, বুঝছো, একটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হলো কোয়ান্টাম ফিজিক্স।
সো ওরকম আমরা মেইনলি পিচ্চিকাল থেকে এখন পর্যন্ত এন্ড ইভেন এ লেভেলস এ যেও ক্লাসিক্যাল ফিজিক্সটাই পড়বো। এ লেভেলস এর একদম লাস্টে যে জাস্ট কোয়ান্টাম ফিজিক্স এর অল্প একটু হিন্ট দেখে নিব, বিকজ কোয়ান্টাম ফিজিক্স এত বেশি হাই লেভেলের এন্ড এত বেশি ম্যাথ হেভি, হ্যাঁ, যে অনেক বেশি ম্যাথে তুমি যখন নাকি কি থাকবা, স্কিলড থাকবা, তখন তুমি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে খুবই ভালো মতো অপারেট করতে পারবা, বুঝছো? সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, লেটস সি, দিস ইজ আওয়ার 5th লেকচার অন মোমেন্টাম, হ্যাঁ। সো লেকচার 5, টুডে we will talk about Newton's laws of motion. ওকে, নিউটনের মোশনের ল কয়টা? কোয়ান্টাম ফিজিক্স কি নিয়ে শুভা? কোয়ান্টাম ফিজিক্স হলো একদম ছোট ছোট পার্টিকেল নিয়ে, ঠিক আছে? যে তোমরা তো ছোট পার্টিকেল বলতে বুঝো যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন ওরা কিন্তু আরো ছোট জিনিস দিয়ে বানানো, ওগুলাকে বলা হয় কোয়ার্ক, ঠিক আছে? দেন ইলেকট্রন হলো আরেকটা পার্টিকেলের ফ্যামিলির মেম্বার, ওটাকে বলা হয় লেপটন। তো এগুলা যত বড় হবা আস্তে আস্তে শিখবা। যে তোমাদেরকে ধরো একটু পরে আমরা যখন নাকি পিডিএফ এর ওইটা যাব, তখন একটু A2 বই থেকে একটু গ্লিমস দেখাবো। আচ্ছা, এখন দেখাই নেই বিকজ একটু পরে নামাজের ব্রেক এমনিতেই দিয়ে দিব। সো নিউটনস লজ অফ মোশন শুরু করার আগে তোমাদের A2 বই থেকে দেখাই নেই। সো এটা হলো তোমাদের A2 এর বই, খুবই সুন্দর। এন্ড A2 তে আমি অনেক কিছুই তোমাদেরকে থ্রু আউট দা কোর্স বলে যাব, যে তো এগুলা তোমরা বড় হইলে শিখবা। এন্ড মোস্ট অফ দা অ্যানসার্স ইউ উইল গেট ইন A2, ইউনিট 4 এন্ড ইউনিট 5 এ পার্টিকেল ফিজিক্স যে জিনিসটা এখানের মধ্যে, যে ইলেকট্রন কিভাবে ডিসকভার করা হয়েছে, নিউট্রন, প্রোটন কোনটা কিভাবে ডিসকভার করা হয়েছে, দেন তাদের ভিতরে কি আছে এইসব কিভাবে বের করা হয়, দেন এই যে লার্জ হ্যাড্রন কলাইডার এন্ড এভরিথিং, সবকিছু A2 তে। তো এগুলা তোমাকে ওই পার্টিকেলের ওই পার্টিকেল জু নামের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে যাই। এই যে দা পার্টিকেল জু, এই যে এইগুলি, এই যে দেখো ইলেকট্রন, টাউ নিউট্রিনো, মুয়ন নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, মুয়ন, স্ট্রেঞ্জ, চার্ম, বটম, টপ, টাও, এগুলো হলো প্রত্যেকটা অনেক অনেক ছোট ছোট পার্টিকেল। এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল। মানে কি ফান্ডামেন্টাল, মানে কি এরা হলো সবচেয়ে বেসিক, বুঝছো? যে এরা হলো সবচেয়ে ছোট কনস্টিটিউয়েন্ট এন্ড ওদেরকে দিয়ে দুনিয়ার বাকি সবকিছু বানানো, ঠিক আছে? ওরা মিলে প্রোটন বানায়, নিউট্রন বানায়, ওরা মিলে অ্যাটম বানায়, অ্যাটম দিয়ে মলিকিউল হয়, মলিকিউল এন্ড এলিমেন্টস, অ্যাটমের ওইসব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ বন্ডিং এর জন্য কম্পাউন্ডস হয়, দেন কম্পাউন্ডস মিলে ওরকম আমাদের বড় একটা স্ট্রাকচার ফর্ম করে। দেন ওই সব স্ট্রাকচার গুলো আমরা এরকম বড় ভাবে দেখতে পাই। যে আমরা অর্গানিক ম্যাটার না, আমরা যে মানুষ, লিভিং যে কোনো ম্যাটেরিয়াল কি অর্গানিক ম্যাটার। তো এইসব অর্গানিক ম্যাটারের এইসব ব্যাপারগুলো অর্গানিক কেমিস্ট্রিতে এইসব জিনিসে শিখবা। এন্ড প্রত্যেকটা জিনিসেরই একদম বিল্ডিং ব্লক হলো এরা, ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলি। তাদেরকে কি বলা হয়? ফার্মিয়ন বলা হয়, ঠিক আছে? তো এইসব খুবই বেসিক ব্যাপারের আর বেসিক পার্টিকেল গুলোর মধ্যে পড়ালেখা নিয়ে আসবে খুবই পরে, ঠিক আছে? তোমাদের তো A2 দিবা কবে? তোমাদের তো 2022 তে ও লেভেলস, তো তাহলে 2024 এ যে তোমরা A2 দিবা, ঠিক আছে? তো খুবই দেরি, বাট ইন্টারেস্ট থাকলে অলওয়েজ জানতে পারো, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা ক্লাস টাইমটাতে মেইনলি ফার্স্ট সিলেবাসটা শেষ করার পর দেন হোয়াট এভার টাইম উই হ্যাভ, তখন আমরা সিলেবাসের বাইরের অনেক কিছু নিয়ে কথাবার্তা বলি, তখন খুবই মজা পাবা ক্লাসগুলা, ঠিক আছে? আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে পড়ালেখা করব, নিউটনস লজ অফ মোশন, ঠিক আছে? নিউটনের যে 3টা ল আছে, ওই 3টা লজ অফ মোশন নিয়ে আমরা কথা বলবো। এন্ড ওই জিনিসটা আমরা করব নামাজ ব্রেকের পর, ঠিক আছে? এখন অলরেডি আজান দিতেছে, সো আমরা এই যে 6:20 থেকে
6:20 থেকে 6:30 এই টাইম তোমাদের নামাজ ব্রেক। 6:30 তে সবাই আবার জয়েন করে ফেলো সেম লিংকেই, ঠিক আছে? আমি আবার গ্রুপে রিমাইন্ডার দিয়ে দিব, 6:30 তে গ্রুপে রিমাইন্ডার দিয়ে দিব, সবাই নামাজ পড়ে আসো। ওকে, ওকে। সো এখন আমরা এক্সপ্লেনেশনটা দেওয়া শুরু করি যে কোন লটা কি মিন করে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এখানে মধ্যে খেয়াল করো যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, সে কি বলতেছে যে an object at rest will stay at rest and an object in motion will continue to move at a constant velocity। মানে কি, যে একটা অবজেক্ট যে রেস্টে ছিল সে সারা জীবন রেস্টেই থাকবে, আর যে মুভ করতেছিল সে ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সারা জীবন মুভ করতে থাকবে, যদি না ওই অবজেক্টের উপর কি করা হয়, একটা আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্স মানে কি, রেজাল্টেন্ট ফোর্স আর কি, ঠিক আছে? আনব্যালেন্সড ফোর্স বলা যেই কথা, রেজাল্টেন্ট ফোর্স বলা একই কথা, ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা কি বললাম, যে একটা অবজেক্ট রেস্টে ছিল সে রেস্টেই থাকবে, একটা অবজেক্ট মুভমেন্টে ছিল সে মুভমেন্টেই থাকবে, যদি না তার উপরে একটা আনব্যালেন্সড ফোর্স বা একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? সো তাহলে এটা হলো আমাদের নিউটনস ফার্স্ট ল অফ মোশন। দেন সেকেন্ড ল অফ মোশনটা কি বলে? সেকেন্ড ল অফ মোশনটা বলে যে রেজাল্টেন্ট ফোর্স বা আনব্যালেন্সড ফোর্স যেটা কাজ করবে ওইটার ফর্মুলাটা কি, F = ma। আবার এই চ্যাপ্টারের জন্য আমরা কিন্তু একটা ডেরাইভেশন করছিলাম, তাই না শ্রাবণ? যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কে কি দেখা গেছে, তাকে সিম্পলিফাই Force. করলে পরে ma আসে, যে ফোর্সের ফর্মুলার সাথে মিলে যায়, তাই তো? সো তাহলে সেকেন্ড ল অফ মোশনটাকে আমরা এমন ভাবে বলি ম্যাক্সিমাম টাইমে যে the resultant force or the unbalanced force কি হবে, it is directly proportional to the rate of change in momentum of an object, ঠিক আছে? Yes, sir. ওকে, তো এইটা হলো সেকেন্ড ল অফ মোশন। মানে কি, যে এইখানের মধ্যে বইয়ের মধ্যে দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে ছোটখাটো। এই যে ফার্স্ট লটা কি বলতেছে দেখো, থিংস ডোন্ট স্পিড আপ অর স্লো ডাউন অর চেঞ্জ ডিরেকশন। মানে কি, অবজেক্টের স্পিড বাড়বেও না কমবেও না বা ডিরেকশনও চেঞ্জ করবে না, যদি না তুমি কি করো, যে আনলেস, এই যে আনলেস হোয়াট ইউ ডু, আনলেস ইউ পুশ অর পুল দেম। মানে যতক্ষণ না পর্যন্ত তুমি একটা অবজেক্টের উপর পুশ বা পুল, মানে কি একটা আনব্যালেন্সড ফোর্স যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লাই করবা ততক্ষণ পর্যন্ত সে যা করতেছিল ওইটাই করতে থাকবে। মানে কি, রেস্টে থাকলে সারা জীবন রেস্টেই থাকবে, মুভমেন্টে থাকতে সময় সারা জীবন মুভমেন্টেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত তাকে কি করা হবে, পুশ বা পুল করা হবে, মানে যতক্ষণ না পর্যন্ত তার উপর একটা আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? দেন সেকেন্ড ল অফ মোশনটা কি বলতেছে, দ্য বিগার দ্য ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট দ্য ফাস্টার দ্য অবজেক্ট উইল স্পিড আপ। মানে আনব্যালেন্সড ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এই ব্যাপারটা কি, ওই যে আমরা চ্যাপ্টার 3 তে F = ma যে পড়ে আসছিলাম, ওইটা কি ছিল, আনব্যালেন্সড ফোর্স যত বেশি হবে অ্যাসেলারেশন তত বেশি, আনব্যালেন্সড ফোর্স যত কম হবে অ্যাসেলারেশন তত কম। সো এখানের মধ্যে তারা এই ব্যাপারটাই বলতেছে, ঠিক আছে? যে কি বলতেছে, যে দ্য বিগার দ্য ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট দ্য ফাস্টার দ্য অবজেক্ট উইল স্পিড আপ। আর যত ছোট ফোর্স অ্যাপ্লাই করবে তত কম অ্যাসেলারেশন হবে। যে স্পিডিং আপের রেট, যে অ্যাসেলারেশনকে আমরা কিভাবে ডিফাইন করি সুজাল, অ্যাসেলারেশনকে আমরা এমন বলি না যে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে, যে কত রেটে বাড়বে বা কত রেটে কমবে, এটা অ্যাসেলারেশনের উপর ডিপেন্ড করে। আর অ্যাসেলারেশনটা কার উপর হ্যাঁ ভাইয়া। করতেছে, অ্যাসেলারেশনটা ডিপেন্ড করতেছে হলো আনব্যালেন্সড ফোর্সের উপর। যে তুমি যত ফোর্স অ্যাপ্লাই করবা তত বেশি অ্যাসেলারেশন, যত কম ফোর্স অ্যাপ্লাই করবা তত কম অ্যাসেলারেশন, ঠিক আছে? তো নিউটন সেকেন্ড লটা গেল। হ্যাঁ ভাইয়া। এখন থার্ড ল, থার্ড লটা মনে করো যে যারা নাকি ফিজিক্স পড়েও না তারাও এই ল শুনছে, ঠিক আছে? অনেক মিমের মধ্যে, অনেক জায়গার মধ্যে, সব জায়গাতেই মানুষ এটা জানে যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, আর অনেকজনই বলে কার্মা, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজগুলা কি, বেসিক্যালি ব্যাপারটা হলো এইটা খুবই ওয়েল নোন বাট মোস্ট মিসআন্ডারস্টুড একটা ল, ঠিক আছে? সবাই এই লটা জানে যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, কিন্তু অনেকজন এই ব্যাপারটা বুঝে না, ঠিক আছে? অনেকজনের ব্যাপারটা বুঝে না বলতে কেমন ব্যাপার বললাম, ব্যাপারটা খেয়াল করো শ্রাবণ। যে মনে করো এই যে আমার হাতের কাছে এখানে একটা বক্স আছে, ওকে? সো এখন
অনেকজন এই কথাটা বলে যে আর্গুমেন্টে থেকে বোঝা যায় কি তারা ফিজিক্সটা পড়ছে বা এই ফর্মুলা বা এই লটা মুখস্থ করছে, তারা বুঝে মুখস্থ করে নাই বা বুঝে পড়ে নাই আর কি। বেসিক্যালি তাদের বলার কথা এমন, তারা কি বলে যে আমি যদি বক্সটাতে পুশ করি, বক্সটা তো মুভ করার কথা না। তাদের লজিকটা কি, মুভ কেন করবে না বক্সটা? হোয়াট দে হ্যাভ টু সে ইজ দ্যাট এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। তো আমি বক্সের উপরে ধাক্কা দিলে পরে বক্সও তো কি করবে, ইকুয়াল একটা অপোজিট ডিরেকশনে ফোর্স দিবে। সো তাহলে তো বক্সের উপরে কোনো আনব্যালেন্সড ফোর্স নাই। ঠিক আছে, যারা নাকি ভুল বুঝে স্যার তারা কি এটা তো বলে, খালি ভ্যাকুয়ামে পসিবল। না ব্যাপারটা এটা না। দেখো শ্রাবণ, যে এখানে যারা নাকি না বুঝে পড়ে, এখানে তোমাদের মধ্যে অনেকজন থাকতে পারে যে এটা নিয়ে মিসকনসেপশন তোমাদের মাথায় আছে, বাট আজকে আমি এটা ক্লিয়ার করে দিব। ব্যাপারটা খেয়াল করো যে তাদের বলার, তাদের লজিক হলো এমন যে আমি এটাকে ধাক্কা দিলাম, সো এভরি অ্যাকশন হ্যাভ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন যদি আসলে ট্রু হয়ে থাকে, যে এই লটা যদি আসলে সত্যি হয়ে থাকে, তো তাহলে তো বক্সকে যতটুকু ধাক্কা দিছি, সো বক্স ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স দিবে। সো তাহলে তো বক্সের উপরে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স সমান সমান। তো তাহলে পরে তো আনব্যালেন্সড ফোর্স জিরো। তো তাহলে তো বক্সটা রেস্টে ছিল, রেস্টেই থাকবে। যে নিউটনস ফার্স্ট ল বললো না, যে যতক্ষণ না পর্যন্ত একটা অবজেক্টের উপরে তুমি কি করবা, আনব্যালেন্সড ফোর্স অ্যাপ্লাই করবা, ততক্ষণ পর্যন্ত ওই অবজেক্টটা কি থাকবে, রেস্টে থাকলে রেস্টেই থাকবে। তাই তো? কিন্তু তাদের কনসেপ্টটা কোন জায়গাটায় ভুল দেখো শ্রাবণ, তাদের কনসেপ্টের ভুলটা হলো এই জায়গায় যে তারা ভাবে আমি বক্সের উপরে ধাক্কা দিছি, তারা ভাবে যে বক্স মনে হয় নিজের উপরে এই রিঅ্যাকশন ফোর্সটা দিবে। বাট ব্যাপারটা তো এটা না। ব্যাপারটা এমন, আমি বক্সের উপরে ধাক্কা দিছি, যে আমার হাত, এই যে আমার এই হাত কি করলো, বক্সের উপরে ধাক্কা দিল। সো রিঅ্যাকশন ফোর্সটা যে আসবে, এটা কার উপর, বক্স অ্যাপ্লাই করবে হাতের নিজের উপর। উপরে নাকি বক্স অ্যাপ্লাই করবে আমার হাতের উপরে? হাতের উপর। এক্সিলেন্ট, বক্স অ্যাপ্লাই করবে রিঅ্যাকশন ফোর্সটা আমার হাতের উপর। সো এর জন্য আমি এতটুকু না লিখে আমি স্টুডেন্টদের মিসকনসেপশনটা ক্লিয়ার করার জন্য এই একটা লাইন এক্সট্রা অ্যাড করে দেই, তাহলে যেন মিসকনসেপশনটা মাথায় না থাকে। ব্যাপারটা কি দেখো, ইফ অবজেক্ট এ exerts a force on object B towards right, যে অবজেক্ট এ কি করলো, অবজেক্ট বি এর উপরে টুয়ার্ডস রাইট ডিরেকশনে একটা ফোর্স এক্সার্ট করলো। তো তাহলে রিঅ্যাকশন ফোর্সটা কোথায় আসবে, কার উপরে আসবে? ঠিক আছে, ওই ব্যাপারটা লিখি। সো অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, সো নিউটনস থার্ড ল অফ মোশন ওয়াইজ কি হবে, object B will exert an equal force on কার উপর, অবজেক্ট বি কি নিজের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে নাকি যে তার উপরে ফোর্স দিছিল তাকে ব্যাক দিবে? যে তার এর উপর উপর ফোর্স দিছিল, যে ফোর্স দিছিল তার উপরে এখন ব্যাক দিবে রিঅ্যাকশনটা। তো তাহলে অবজেক্ট বি উইল এক্সার্ট অ্যান ইকুয়াল ফোর্স অন অবজেক্ট এ but in the opposite direction. So তাহলে অবজেক্ট এ অবজেক্ট বি কে ধাক্কা দিছে কোন দিকে? থ্যাংক ইউ নাজা, ইয়েস অবজেক্ট এর উপর। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে অবজেক্ট এ অবজেক্ট বি কে ধাক্কা দিছে টুয়ার্ডস রাইট। সো তাহলে অবজেক্ট বি কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স, মানে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ম্যাগনিটিউড মানে কি সাইজ, তাই না আরমান? তো ম্যাগনিটিউডটা সেম, বাট ডিরেকশনটা কি হবে, উল্টা। যে অবজেক্ট এ এক্সার্ট করছে টুয়ার্ডস রাইট, সো তাহলে অবজেক্ট বি এক্সার্ট করবে কোন দিকে, টুয়ার্ডস লেফট। সো লিখছি অপোজিট ডিরেকশন, তো ব্র্যাকেটে লিখে রাখি যে লেফটে। ওকে,
সো এইটা হলো আমাদের বেসিক্যালি নিউটনস থার্ড লর একটা কমপ্লিট কনসেপ্ট, ঠিক আছে? তোমাদের যেন কারো মিসকনসেপশনটা না থাকে মাথায়, এর জন্য আমি আলাদা করে এই ব্যাপারটা ক্লিয়ার করে রাখলাম যে অবজেক্ট এ অবজেক্ট বি এর উপরে যদি ফোর্স এক্সার্ট করে এক ডিরেকশনে, সো রিঅ্যাকশন ফোর্সটা বি নিজের উপরে এক্সার্ট করবে না, দিবে আরেকজনের উপর। তো তাহলে ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা এমন হয়, কি হয়, এটা হলো অবজেক্ট বি, এটা হলো অবজেক্ট এ। তো এটা হলো ফোর্স বাই এ অন বি, যে অবজেক্ট এ অবজেক্ট বি এর উপরে এক্সার্ট করছে কোন দিকে, টুয়ার্ডস রাইট। এখন রিঅ্যাকশন ফোর্সটা বি এর উপরে আসবে না, রিঅ্যাকশন ফোর্সটা কার উপরে আসবে, অবজেক্ট এর উপর। কে এক্সার্ট করছে, বাই বি অন এ, যে অবজেক্ট বি এক্সার্ট করতেছে অবজেক্ট এর উপরে। তো তাহলে আমরা যদি সিম্পলি, হ্যাঁ, আমরা যদি সিম্পলি অবজেক্ট বি টা নিয়ে ফোকাস করি, সো তাহলে দেখো তো অবজেক্ট বি এর উপরে কি আছে, আফরা, অবজেক্ট বি এর উপরে এখন একটা আনব্যালেন্সড ফোর্স আছে না, টুয়ার্ডস রাইট। ইয়েস ভাইয়া। তো তাহলে এই যে অবজেক্ট বি এর উপর একটা টুয়ার্ডস রাইট একটা আনব্যালেন্সড ফোর্স আছে, সো এটার জন্য কি হবে, অবজেক্ট বি টুয়ার্ডস রাইট অ্যাসেলারেট করবে বা মুভ করবে, ঠিক আছে? ওকে, সো তাহলে এর উপরও তো hopefully আছে, এখন তো এই কেন তোমাদের, মুভ করতেছে? হ্যাঁ সাইফ কি বলছো বুঝি নাই, তো আরেকবার বলো। স্যার এর উপরও তো ফোর্স আছে, তো এই কেন মুভ করতেছে? হ্যাঁ, এও মুভ করবে, এ মুভ করবে লেফটে। এই যে এই ব্যাপারটা আমি এখন স্টুডেন্ট বুকে যা দেখবো। ইয়েস নুজা, সুভা তুমিও সেম কথাই বলছো যে এও তাহলে মুভ করবে কোন দিকে, উল্টা দিকে। এই জিনিসটাই তোমাদের স্টুডেন্ট বুকে দেখো সুন্দর মতো একটা এক্সাম্পল দিয়ে শো করছে। এই যে দেখো, এই যে অবজেক্ট এক্স আর অবজেক্ট ওয়াই সারফেসটাকে ফ্রিকশনলেস বা তাদের যেন মুভমেন্টটা ঠিক মতো হইতে পারে এটা বোঝানোর জন্য কি করছে দেখো, পায়ের মধ্যে স্কেটস পরাই দিছে, তাই না? এখন দেখো এক্স ওয়াই কে কি করতেছে, ধাক্কা দিতেছে কোন দিকে, এইদিকে। সো তাহলে ওয়াই রিঅ্যাকশনটা কার উপর দিবে, এক্স এর উপরে দিবে। সো সি হোয়াট হ্যাপেন্স, বোথ অফ দেম মুভ অ্যাওয়ে। এই যে এখানে দেখছো, এই যে এরকম এগুলা আছে, এগুলা দিয়ে বুঝাচ্ছে কি যে একটা ডিরেকশনে মুভ করতেছে আর কি, বুঝতে পারছো? তো তাহলে অবজেক্ট এ, তাহলে যদি ভাইয়া যদি হ্যাঁ, মানে বলো, বলো। স্কেটিং শুজ গুলো না পড়তো, স্কেটিং করতো তাহলে কি সেম জিনিস হতো? স্কেটিং বুটস গুলা না পরলেও ফোর্স আসলে পাবে, কিন্তু স্কেটিং বুটসটা না পরলে পায়ের সাথে ফ্রিকশনটা, গ্রাউন্ডের কন্ট্যাক্টটা তো খুবই স্ট্রং, তো এর জন্য নরমালি ওরকম মুভমেন্টটা বোঝা যায় না। একটা ব্যাকওয়ার্ড একটা ধাক্কা খায় ঠিকই, কিন্তু মুভ করবে যদি ধাক্কাটা এক্সট্রিম হয়, ঠিক আছে? যে মনে করো তুমি কি করলা, তুমি যে কোন একজনকে ধাক্কা দিলা, ঠিক আছে? তো এখন সে তো ধাক্কাটা খেয়ে পিছে পড়ে যাবে বা মুভ করবে, কারণ তোমার উপরে রিঅ্যাকশনটা আসছে, বাট তুমি ধাক্কা দিতে সময় কি করছো, তুমি স্ট্রংলি গ্রাউন্ডের উপর একটা এরকম ফোর্স দিয়ে দেন নিজেকে সাপোর্ট দিয়ে ধাক্কাটা দিছো না। যে ধাক্কা খাইছে সে তো প্রিপেয়ার্ড ছিল না, তো সে এর জন্য পিছায় গেছে। কিন্তু তুমি ধাক্কা দিতে সময় তোমার গ্রাউন্ডের উপর যেমন একটা হোল্ড ছিল, তো এর জন্য তুমি ওরকম নরমালি পিছাও না। কিন্তু যদি তুমি এরকম স্কেটস পরে থাকতেছো, তাহলে তুমি কি গ্রাউন্ডের সাথে ওরকম ফার্মলি কি করতে পারতা না, কন্ট্যাক্টে থাকতে পারতা না। তো তখন তুমি ধাক্কা দিলে পরে তুমি যত ধাক্কা দিবা জোরে, তোমার উপরে রিঅ্যাকশনটাও জোরে আসবে, তুমিও পিছে চলে যাবা, বুঝতে পারছো? তো আমরা ফ্রিকশন ফোর্সের জন্য বুঝি না যে মানে মুভমেন্টটা পাইছি নাকি। হ্যাঁ ওইটাই। সো তাহলে এই ব্যাপারটা ছিল তোমাদের মোমেন্টাম চ্যাপ্টারের লাস্ট জিনিস, ঠিক আছে? যে মানে মোমেন্ট, ভাইয়া ফ্রিকশন হ্যাঁ বলো। কম হলে তোমার লাইক ফোর্সটা বেশি থাকে। ইয়েস ইয়েস, যদি মনে করো এর সেম ব্যাপারটা যে সুভা এসে মনে করো ধাক্কা দিল একজনকে, তো যদি এরকম রোড সারফেসটা আইসি হয়, স্লিপারি কোন একটা সারফেস হয়, তো তখন কি হবে, তখন সুভাও এরকম পিছে মুভ করবে, বুঝতে পারছো? যে ফ্রিকশনটা ওখানে কম, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো তাহলে এই ছিল আমাদের মোমেন্টাম চ্যাপ্টার রিলেটেড পড়ালেখা, বুঝছো? তো মোমেন্টাম চ্যাপ্টারটা আমাদের বলতে গেলে এখানে শেষ, বাট মোমেন্টাম চ্যাপ্টারের মধ্যে তোমাদের একটা জিনিস, যে ওই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আছে না, ওই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ওই চ্যাপ্টার, ওই ব্যাপারটা নিয়ে যে ক্যালকুলেশন দেখাইছিলাম মনে আছে? এই যে টোটাল মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার, এমন ধরে যে আমাদের ক্যালকুলেশন গুলি করতে হয়,
এগুলি ক্যালকুলেশন আসলে আমাদের আরো কয়েকটা প্র্যাকটিস করা দরকার, বুঝছো? এই যে ম্যাথস রিলেটিং ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম লেকচার 3 তে আমরা যেটা কভার করছিলাম, ঠিক আছে? এই যে একটা ম্যাথ আমরা এখানের মধ্যে এক্সাম্পল ক্যালকুলেশন থেকে দেখছি। আমি তোমাদেরকে চ্যাপ্টার 3 এর যেরকম পিডিএফ দিছি না, চ্যাপ্টার 4 এরও ওরকম পিডিএফ দিয়ে দিব। এন্ড রাজীব ভাইকে বলবো যেন রোজার আগে আগে তোমাদের বুকলেটটা চলে আসে, ঠিক আছে? নীলক্ষেত থেকে ওরকম কাভার টাভার সবকিছু লাগায় যেন তোমাদের বুকলেটটা চলে আসে, সো দ্যাট তোমরা রোজার মধ্যে ওরকম বুকলেটটা ওরকম আগায় রাখতে পারো, ঠিক আছে? কোয়েশ্চেন পেপার গুলি পড়লে তখন আরো আমরা বুঝতে পারবো যে আমরা যা আসলে কনসেপ্ট গুলা পড়লাম ওই কনসেপ্ট ইউজ করে আমরা কোয়েশ্চেন পেপার সুন্দর মতো সলভ করতে পারি নাকি না। ওকে, আচ্ছা, এখন আমাদের মেইন কনসার্ন যে এখন তো মোস্টলি সবাই আসো, এখন আমরা মেইনলি কথা বলবো রোজার মাসে, যে এপ্রিল 14 এর পর থেকে তো আমাদের রোজা, এপ্রিল 14 থেকেই, সো তখন থেকে আমাদের ক্লাসের পড়াগুলি কিভাবে কি কভার হবে। আমি যেটা প্ল্যান করছি যে তোমাদের মোমেন্ট যে চ্যাপ্টার 5 আছে না, মোমেন্ট চ্যাপ্টারটা বিফোর রামাদান তো শেষ হবে, দেন উই উইল স্টার্ট ইলেকট্রিসিটি। রোজার আগে ইনশাআল্লাহ ইলেকট্রিসিটিও শুরু করে দিব। তো তখন আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে শুরু করে সব জিনিস, এই যে এখানের মধ্যে দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও আমি এই আইপ্যাডের স্ক্রিনটা এখন শেয়ার বন্ধ করি, এটার এখন লাগবে আমাদের মোমেন্টাম চ্যাপ্টার শেষ না? ইয়েস, চ্যাপ্টার 4 শেষ, মোমেন্টাম চ্যাপ্টার শেষ। এই মান্থের প্লেলিস্টে কি দিবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তোমাদের সিনিয়রদের এটা দেখাই। এই যে ওদের একদম চ্যাপ্টার 5 এর পর থেকেই তখন থেকে ওরকম লকডাউন শুরু হয়ে গেছিল, সো একদম চ্যাপ্টার 6 থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার, ইচ এন্ড এভরি চ্যাপ্টার, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার এরকম কভার করা আছে। সো তোমাদেরকে আমি যেই প্ল্যানে আগাইতে চাচ্ছি, ঠিক আছে, যে নরমালি তো আমরা লাইভ ক্লাস তো নিব, বাট লাইভ ক্লাস ওরকম রোজার সময় আমাদের বেশি লম্বা টাইম ধরে, যে এখন ওদের উইলসের অ্যাসাইনমেন্ট এন্ড এভরিথিং চলতেছে, তো ওইসব ব্যাপারগুলো নিয়ে আমরা ওরকম ক্লাস টাস নেই এন্ড হেল্প করি এভরিথিং। সো যেই ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, এই যে তোমাদেরকে মনে করো এমন ভাবে আমি কাজটা করব, এই যে মেইনস ইলেকট্রিসিটি চ্যাপ্টার 6 ফার্স্ট লেকচার। সো হোয়াট আই উইল ডু, তোমাদেরকে এই লেকচারগুলি কিন্তু সেলফ সাফিসিয়েন্ট লেকচার। তোমাদের স্ট্যান্ডার্ড 8 এ যারা পড়ছো তোমরা তো জানো, তাই না? স্ট্যান্ডার্ড 8 এ যারা পড়ছো তোমাদেরকে লেকচারস গুলি দিতাম না ও লেভেল ব্যাচের, তো দেখতা না যে ওগুলা ভিডিও দেখলে কিন্তু মোরললেস সবকিছু আমাদের ক্লিয়ার হয়ে যাইতো, ঠিক আছে? বাট স্টিল যদি আমাদের ভিডিও দেখার পরেও কোনো প্রবলেম থেকে থাকে তখন আমরা কি করব, তখন আমরা লাইভ ক্লাসে এসে ওই অলরেডি দিয়ে দেওয়া ভিডিও রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে ওগুলা নিয়ে ডিসকাশন করব। বুঝতে পারছো ব্যাপারটা মাইশা? জি ভাইয়া। সো এই ব্যাপারটা আমরা জাস্ট রামাদান মান্থের জন্য করব, বিকজ এই মান্থে আমরা অনেকজনই রোজা রাখি, ঠিক আছে? এন্ড আরো বড় ব্যাপারটা হলো যে সবকিছু কিন্তু আমাদের ক্র্যাম্প আপ করে বিফোর ইফতার কিন্তু শেষ করতে হবে সব ক্লাসেস, তাই না? এন্ড ফিজিক্স ক্লাসটাই একদম মনে করো যে ইফতারের আগে আগে, যে একদম লাস্ট ক্লাসটাই তো ফিজিক্স হয়। সো এই ব্যাপারটার জন্য তোমাদেরও যেন হেল্প হয়, দেন আমাদেরও যে রোজার মাসে আমাদের পড়ালেখা থেকে মেইনলি আমাদের ফোকাস থাকা উচিত ওরকম নামাজ পড়া নিয়ে এন্ড এভরিথিং। সো আমরা মেইন ফোকাসটা কি করব, আমরা পড়ালেখাও চালায় যাব, যে আমাদের লেকচার ভিডিওগুলি ওরকম সুন্দর মতো টাইমিং করে করে বানানো। তো তোমাদেরকে ওই লেকচার ভিডিওগুলো মনে করো আমি আগে দিলাম, তোমরা ভিডিওটা দেখলা রাতের বেলা। আমি জানি ম্যাক্সিমাম মানুষই ওরকম রাত জাগে, অনেকজনের এরকম থাকতে পারে যে তোমরা আগে আগে ঘুমায় যাও, ওগুলো আরো ভালো ব্যাপার, বাট রাত জাগাও খারাপ না, এক একজনের প্রেফারেন্স থাকে কার কোন সময় পড়ালেখা হয় এন্ড এভরিথিং। সো এখানের মধ্যে কাজটা কি, তোমরা ফার্স্টে ভিডিওটা দেখবা, ভিডিওটাই মেইনলি তোমাদের লেকচার ক্লাস। ওকে, ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে ওই যে ভিডিওটা ফেসবুক গ্রুপে পোস্ট করব, তো তোমরা কমেন্টস এর মধ্যে ভিডিওটা দেখার পর ইউ উইল লিভ ইওর কমেন্ট, যে তোমার ভিডিওটা দেখা শেষ, ওইটা কনফার্মেশন দিবা এন্ড ইউ উইল রাইট ডাউন ইওর কনফিউশন, যে যদি কোনো কনফিউশন ফেস করে থাকো ওই ভিডিওতে তুমি কনফিউশনটা লিস্ট করে দিবা। দেন আমি নেক্সট ক্লাসের আগে তোমার কনফিউশন গুলা দেখে সুন্দর মতো প্রিপেয়ার্ড হয়ে তোমাদের অল্প টাইমের মধ্যে উই ক্যান
solve the confusions that you faced. Then এর পরের দিনের ভিডিও আমি আগে থেকে দিয়ে দিলাম, দেখে রাখলা, প্রবলেমস গুলি দিয়ে দিলা, ওইটা সলভ করে দিলাম। বুঝতে পারছো ব্যাপারটা? ভাইয়া রোজা স্যার, ক্লাস lecture notes টাইমিংটা দেওয়া কি হবে? হতে পারে? রোজার ক্লাস টাইমিংটা আমাদের একটু এখনো বাকি টিচারদের থেকে শুনতে হবে। আমার ক্লাসটা মনে করো যে ওরকম হবে, কি বলে, 5টার দিকে চলে আসার কথা, ঠিক আছে? 5টা ও 4:30 অমন টাইপের, যে রোজার মাসের মধ্যে 45 মিনিটস এমন এমন ভাবে আমাদের ক্লাস টাইম গুলি চলে আসতে পারবে মনে হয়। ওইটা তো আমাদের টিচার্স মিটিং এরকম তাও ডিসকাস করা হবে। ওকে, সো তাহলে ওই ব্যাপারটা তোমাদেরকে আমি শিওর হয়ে জানাবো। বাট মেইন ব্যাপারটা হলো যে আমাদের ক্লাস নেওয়ার প্রসিডিওরটা আমি বুঝায় রাখলাম আর কি, ঠিক আছে? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। আমাদের লেকচার নোটস দিবেন? হ্যাঁ, ওই যে এই সময়টা ভিডিওগুলাতে সাইফ, lecture ভিডিওগুলা notes- যখন নাকি তুমি দেখবা, ভিডিওগুলা দেখলে বুঝতে পারবা যে এইগুলাতে আমি একদম মনে করো নিজে থেকে এক্সপ্লেইন করে করে মনে করো পুরো চ্যাপ্টারটা এরকম বুঝাই দেই, বুঝছো? সো ওখানের মধ্যে লেকচার নোটস এন্ড এভরিথিং সবকিছুই থাকে, ঠিক আছে? জাস্ট আমি এই যে লাইভ ক্লাসে কি করতেছি, লাইভ ক্লাসে নোটস লিখতেছি, দেন বুঝাইতেছি, দেন তোমাদেরকে কোয়েশ্চেন করতেছি যে বুঝছো নাকি এন্ড এভরিথিং। জাস্ট তোমাদের পার্টিসিপেশনটা থাকে না। যেই লেকচার ভিডিওগুলি পাবা ওখানের মধ্যে মনে করো যে ইউটিউবাররা নরমালি পড়ানোর জন্য যেমন টাইপের ভিডিও বানায় না, অমন, হ্যাঁ, যে পুরো লেকচারটা সবকিছু লেখা আছে, লিখে 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 সবকিছু লাইন বাই লাইন বুঝাই দিব এন্ড এভরিথিং। দেন তুমি দেখলে পরে বুঝে যাওয়া উচিত। স্টিল যদি প্রবলেম থাকে দেন ওইটা যেটা বললাম যে কমেন্ট সেকশনে ওরকম ভাবে লিখে রাখবা, দেন ওইটার ব্যাপারে আমি নেক্সট ক্লাসে আবার অ্যাড্রেস করব। বুঝতে পারছো সাইফ? জি স্যার। ওকে, সো কারো কি কোনো কনফিউশন আছে যে আমরা রোজার মাসে ক্লাসগুলি কিভাবে কি অপারেট করব, বা কারো কি এমন ভাবে অপারেট করলে কোনো প্রবলেম হবে নাকি? না ভাইয়া। ওকে, সো তাহলে পরে দ্যাটস ভেরি গুড। 14 এপ্রিল থেকে হ্যাঁ, ফারিসি কি বলছো বুঝি নাই। এই লেকচার ভিডিওগুলো দেওয়া স্টার্ট হবে 14 এপ্রিল থেকে। হ্যাঁ হ্যাঁ, যে রোজা যখন থেকে শুরু হবে 14 তখন এপ্রিল থেকে। থেকে না এর আগে থেকে হবে? 14 এপ্রিল থেকে। ও আচ্ছা, ঠিক আছে, যে আমাদের রোজার মাস যখন থেকে শুরু হবে তখন থেকে জাস্ট রোজার মাসটার জন্য আমরা এই প্রসেসে যাব। বাকি এরপরে আবার ঈদের পর আমরা আবার লাইভ ক্লাসে কন্টিনিউ করব। বুঝতে পারছো? ওকে ভাইয়া। ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে হোপফুলি কারো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলো। কোথায় ভিডিও দিবা? মেসেঞ্জারে? ওই যে আমি ফেসবুক গ্রুপে ওই আমার ভিডিও, ইউটিউবের ভিডিও লিংক ওইটা দিয়ে রাখবো, দেন ওখানে থেকে দেখতে পারবা। বুঝতে পারছো? মেসেঞ্জার গ্রুপটাতেও দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ দোনোটাতেই দিয়ে দিব, বাট কমেন্টটা করবা ফেসবুক গ্রুপের কমেন্টে, বিকজ মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিলে মেইন অ্যানাউন্সমেন্ট বা মেইন ওই মেসেজগুলো, আমার মেসেজগুলো অনেক উপরে চলে যাবে, তখন অনেকজনে মিস করে ফেলতে পারে মেইন যে আমি কি বলতে চাচ্ছি। সো তাহলে কমেন্টগুলি করবা কি বলে, ফেসবুকের ওই কমেন্ট সেকশনে, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। তো তাহলে পরে আমরা এখানের মধ্যে ক্লাসটা হ্যাঁ, ইফতে কিছু বলবা? না ভাই, আল্লাহ হাফেজ বললাম। ও আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ ওকে ভাইয়া, দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই। ভাইয়া আসসালামু আসসালামু আলাইকুম। বাই ভাইয়া। সালাম, বাই বাই।